আজকে আমাদের মেইন টপিকের নাম হচ্ছে টপ লেভেল ভিউ অফ কম্পিউটার ফাংশন। মানে হচ্ছে কম্পিউটার প্রত্যেকটা ইনস্ট্রাকশন নিয়ে কিভাবে কাজ করে, কম্পিউটারের মধ্যে কিভাবে কাজ হয়, এটা নিয়ে আমরা দেখবো। তো একটা কম্পিউটার কি নিয়ে গঠিত? হার্ডওয়্যার নিয়ে আর সফটওয়্যার নিয়ে। হার্ডওয়্যার আপনাদের এই যে সিপিইউ গুলো থাকে বা র্যাম যে আমরা লাগাই, এসএসডি লাগাই, কম্পিউটার মনিটর থাকে, এগুলো। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে এক একটা কম্পিউটারের ভিতরে প্রোগ্রাম গুলো। তো আমরা গত ক্লাসে একটা ভন নিউম্যান আর্কিটেকচার দেখছিলাম, দেখেন আরেকবার দেখাই ভন নিউম্যানটা। ভন নিউম্যান আর্কিটেকচার হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট কম্পিউটার। এখানে ইনপুটের ইকুইপমেন্ট থাকবে, এএলইউ যেটার মধ্যে আমাদের কম্পিউটেশন হয় সেটা থাকে, প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট থাকে যেটা আমাদেরকে বলে দেয় এখন কোন ইনস্ট্রাকশনটা আমাদের করা উচিত, আর থাকে মেমোরি, এখানে আমরা আমাদের ডেটাগুলোকে স্টোর করে রাখি। এই ছিল আমাদের কিন্তু ভন নিউম্যান আর্কিটেকচার। তো ভন নিউম্যান আর্কিটেকচারকে দিয়েই আমরা আজকের যে ইনস্ট্রাকশনগুলো কিভাবে অ্যাকচুয়ালি কম্পিউটারগুলো ফাংশন করে, বিভিন্ন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে, এগুলো দেখবো। তো দেখেন ফার্স্ট লাইন কি আছে, ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশনস স্টোরড ইন আ সিঙ্গেল রিড রাইট মেমোরি। এই যে ডায়াগ্রামটা আগে ভন নিউম্যানের ছিল, এখানে কিন্তু একটা মেমোরি থাকবে। একটা মেমোরির মধ্যে আমাদের ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন থাকবে। ইনস্ট্রাকশনে কি থাকে? সাপোজ আপনারা যদি দুইটা ভ্যালুকে যোগ করতে চান, কি লিখতাম আমরা? অ্যাড বি কমা এ সাপোজ। তাহলে আমাদের মেমোরিতে এই পুরো ইনস্ট্রাকশনটা কিন্তু থাকবে, এই যে অ্যাড বি কমা এ প্লাস বি এর মধ্যে কি ভ্যালু আছে, এ এর মধ্যে কি ভ্যালু আছে, দুইটাই মেইন মেমোরির মধ্যে থাকবে। মানে একটাই মেমোরির মধ্যে এই যে ডেটাগুলো, ভ্যালুগুলোও থাকবে, পুরো ইনস্ট্রাকশন যেটা সেইটাও থাকবে। তাহলে ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন আর স্টোরড ইন আ সিঙ্গেল রিড রাইট মেমোরি। নেক্সট হচ্ছে দ্য কন্টেন্টস অফ দিস মেমোরি আর অ্যাড্রেসেবল বাই লোকেশন। অ্যাড্রেসেবল বাই লোকেশন বলতে বোঝাচ্ছে আমাদের যদি এই যে অ্যাড ইনস্ট্রাকশনটা 100তম লোকেশনে থাকে, ফর এক্সাম্পল, পরে আমাদের একটা আছে কি সাবট্রাকশনের ইনস্ট্রাকশন সাপোজ আছে, মানে বি এর মধ্যে 5 আছে, 5-এর সাথে আমরা আরো 2 যোগ করছি, এটা ছিল আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশন। পরের ইনস্ট্রাকশনে এই 7 থেকে আমাদের 3 বাদ দিতে বলছে, এটা হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশন। সেকেন্ড ইনস্ট্রাকশনটা মেমোরি লোকেশনের ঠিক পরের ইনস্ট্রাকশনই থাকবে। সাপোজ 100-তে যদি অ্যাড থাকে, 101-এ আপু, গিয়ে আমার। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। আচ্ছা, আপনি রেকর্ডটা হচ্ছে আমাদেরকে রাখতে বলতেছেন ম্যাম, যেহেতু অনলাইন ক্লাস। জি, আপনি যদি একটু রেকর্ডটা রাখতেন না আমি তো রেকর্ড একদম। অলরেডি করছি, and আগের ক্লাসে ক্লাসরুমে অলরেডি আগের ক্লাসের প্লেলিস্ট আমি শেয়ারও করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসলে সুবিধা হয়, কারণ অনেকেই হচ্ছে। রিজিউম করি। তাহলে 100 নম্বর লোকেশনে যদি অ্যাড ফার্স্ট ইনস্ট্রাকশন থাকে, 101 নম্বর লোকেশনে সেকেন্ড ইনস্ট্রাকশনটা থাকবে। এটাই এখানে বলছে, দ্য কন্টেন্টস অফ দিস মেমোরি আর অ্যাড্রেসেবল বাই লোকেশন। মানে এক একটা লোকেশন 100 নম্বর লোকেশনকে যদি নিয়ে আসে, তার মানে ওটাই এই অ্যাড এর ইনস্ট্রাকশনটা আছে। 101তম লোকেশন যদি নিয়ে আসে, তাহলে সাবট্রাকশনের ইনস্ট্রাকশনটা আছে। এই লোকেশন দিয়ে আমরা ইনস্ট্রাকশন কি আছে সেটা বের করে নিয়ে আসতে পারবো মেমোরি থেকে। লাস্ট লাইনে দেখেন কি বলছে, এক্সিকিউশন অকার্স ইন আ সিকুয়েন্সিয়াল ফ্যাশন। সিকুয়েন্সিয়াল বলতে সবার ফার্স্টে 100 নম্বরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো, এর পরে গিয়ে একটা সাইকেল সাপোজ ঘুরলো, পরে গিয়ে 101 নম্বর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। মানে একটার পর একটা অ্যারেতে আমরা ডেটা যখন স্টোর করি, তখন একটার পর একটা আমরা ট্রাভার্স করি না? একদম সেম ভাবে আমাদের এখানেও এই ইনস্ট্রাকশন গুলো একটার পর একটা এক্সিকিউট হবে সিকোয়েন্সিয়াল ম্যানারে। এখন এই যে ইনস্ট্রাকশন গুলো, অ্যাড এর ইনস্ট্রাকশন আছে, সাব এর ইনস্ট্রাকশন আছে, এক একটা তো এক এক ধরনের ভাবে কাজ করে, তাই না? ধরেন গুণের ক্ষেত্রে, গুণ তো আমরা অনেকগুলো দুইকে যোগ করেও করতে পারি, 2+2+2 দিয়ে 6 বানাতে পারি, আবার 2 গুণ 3 দিয়েও 6 বানাতে পারি। আগে এটা বলছে বিভিন্ন টাইপের ফাংশন আমাদের বা বিভিন্ন টাইপের প্রসেস করতে পারে কম্পিউটার। এখন এই প্রসেস গুলো আমাদের কম্পিউটারের মধ্যে সেভ অ্যাকচুয়ালি কিভাবে থাকে? যে আমাকে সাপোজ অ্যাড করতে বললো, তাহলে অ্যাড এর জন্য যে কাজটা আমাকে করতে হবে, ওয়ার্কটা করতে হবে, এইটা কম্পিউটারের মধ্যে কিভাবে থাকে? একদম শুরুর দিকে আমাদের সিস্টেমগুলো অ্যাকচুয়ালি ছিল হার্ডওয়্যার্ড। হার্ডওয়্যার বলতে একটা চিপ, সাপোজ চিপের মধ্যে লেখা আছে, তোমাকে ইনপুট দিবে, দুই 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 দিল আর 3 দিল, তুমি অ্যাড করবা, এরকম ভাবে বিভিন্ন ওয়্যার দিয়ে কানেকশন টানেকশন দেওয়া আছে, সে অ্যাড করে আমাকে দিয়ে দিতে পারবে যে 2 আর 3 যোগ করে 5 হয়। এরপরে যখন কারো সাবট্রাকশনের জন্য কোনো ইনস্ট্রাকশন দিবে, তারপর সাবট্রাক্ট করো, 5 থেকে 1 বিয়োগ করো, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য এই যে আগে একটা তার দিয়ে একটা চিপ ক্রিয়েট করলো না, ওটাকে আবার চেঞ্জ করতে হবে না? অ্যাডের আর সাবট্রাকশনের সিস্টেম তো সেম না, তাই না? তো এই হার্ডওয়্যার সিস্টেমে বারবার এই যে ওয়্যার গুলোকে আমাকে চেঞ্জ করে করে কাজগুলো করতে হতো, এটা একদমই ফ্লেক্সিবল ছিল না, এগুলো ছিল ইনফ্লেক্সিবল। মানে খুব টাইম কনজিউমিং আর অনেক ম্যাটেরিয়াল নষ্ট হতো। আর এতবার এক একটা চিপ চেঞ্জ করে করে ডিফারেন্ট ইনস্ট্রাকশনের জন্য কাজ করানো, এটা আসলে ফিজিবল ব্যাপার না। এই জন্য যে জিনিসটা আসছে সেটা হচ্ছে জেনারেল পারপোজ হার্ডওয়্যার। মানে হচ্ছে আপনার কাছে একটা হার্ডওয়্যার আছে, আপনি ইনস্ট্রাকশনটা ওকে বাইনারি ডাটার মতো দিতে পারবেন, ও ইনস্ট্রাকশন থেকে বুঝবে যে আপনি কি কাজ চাচ্ছেন, আপনাকে সেই কাজটা করে ডেলিভার করে দেবে। এইটাই হচ্ছে জেনারেল পারপোজ হার্ডওয়্যারের কাজ। এটার মধ্যে মাল্টিপল টাইপের অপারেশন আমরা করতে পারবো, এর মধ্যে আমরা ভাগ করতে পারবো, গুণ করতে পারবো, কোনো অপারেশন কোনো ডেটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয় সেটা করতে পারবো, যা ইচ্ছা সবকিছু করতে পারবো। এটাই হচ্ছে জেনারেল পারপোজ হার্ডওয়্যার। তো জেনারেল পারপোজ হার্ডওয়্যার কি দিয়ে কাজ করে? কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল কি? কন্ট্রোল, এই যে একটু আগে অ্যাডিশনের জন্য অ্যাড বললাম, সাব সাবট্রাকশনের জন্য এসইউপি বললাম, এসইউপি, এই যে এই ওয়ার্ড গুলো, এইগুলোই হচ্ছে কন্ট্রোল সিগন্যাল।
মানে হচ্ছে অ্যাড বললে অ্যাকচুয়ালি কি অপারেশন করতে হবে এইটা আমরা এই কন্ট্রোল সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে তোমার কাছে এই সিগন্যালটা আসছে, তুমি এই দুইটা ভ্যালুর মধ্যে অ্যাড করো বা এই দুইটা ভ্যালুর মধ্যে সাবট্রাকশন করো বা মাল্টিপ্লাই করো, এই কন্ট্রোল সিগন্যালগুলো দিয়ে দাও। তাহলে আমাদের এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে এরকম, হার্ডওয়্যার সিস্টেম আর প্রোগ্রাম যে এখনকার যে সিস্টেম, এইটার মধ্যে ডিফারেন্স কি? একটা মিনিট বইটা দেখায়, বইয়ে দেখেন। এই যে হার্ডওয়্যার প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন বা প্রত্যেকটা ফাংশন করার জন্য হার্ডওয়্যারকে চেঞ্জ করা, এক একবার নতুন ভাবে এক একটা চিপ ক্রিয়েট করে করে দেওয়া, যে সাবট্রাকশন চাইলে একটা চিপ দিলাম, আবার চেঞ্জ করে যদি এডিশন চাই তাহলে আবার চিপ চেঞ্জ করা, এটা হচ্ছে হার্ডওয়্যার। এটা বারবার আমাদেরকে অনেক চেঞ্জ করতে হয়। আর এখন যেটা আসছে জেনারেল পারপোজ, যেটা জেনারেল পারপোজের মধ্যে আমরা যে প্রোগ্রাম করে দিয়ে দিচ্ছি, এইটার ক্ষেত্রে কি হয়, আমাদের মাল্টিপল কন্ট্রোল সিগন্যাল থাকবে। ওই জেনারেল পারপোজকে আমি সিগন্যালটা দিব, ও আমাকে অপারেশনটা করে দিয়ে দিতে পারবে। বুঝা গেছে কথা? একটা মিনিট, সরি। তাহলে গেল আমাদের হার্ডওয়্যার আর জেনারেল পারপোজ হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্স। এখন এই যে প্রোগ্রাম গুলো লিখতেছি, প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি জিনিস? প্রোগ্রাম হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টেপ। একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য একটার পর আরেকটা আমরা করি না? সাপোজ এই যে একটু আগে বললাম 2 যোগ 3, তারপর -1 গুণ সাপোজ 2, এরকম ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন আছে, এগুলো একটা একটা করে আমরা এক্সিকিউট করবো না? এইটাকে বলে সিকোয়েন্স অফ স্টেপ। আম্মু 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 করে দিচ্ছি, আম্মু করে দিচ্ছি, আম্মু করে দিচ্ছি। সবাই একটু প্লিজ মিউট করবেন। তাহলে প্রোগ্রাম হচ্ছে সিকোয়েন্স অফ স্টেপস, ফর ইচ স্টেপ অ্যান্ড অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন ইজ ডান। এই যে প্লাস করতেছি, গুণ করতেছি, মাইনাস করতেছি, এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল কোডগুলো যে অর আছে না, অর গেট ইউজ করা, এন্ড গেট ইউজ করা, নট করা, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন। তো প্রত্যেক স্টেপেই আমরা আইদার এরকম অ্যারিথমেটিক অপারেশন করতেছি, না হলে লজিক্যাল অপারেশন করতেছি। ইভেন কোন একটা ডেটাকে সাপোজ আপনি প্রিন্ট করবেন, আপনার মেমোরিতে একটা ডকুমেন্ট আছে, ওয়ার্ড ফাইল আছে, সেটাকে আপনি প্রিন্ট করবেন। এই যে ডকুমেন্টটা মেমোরি থেকে আপনি প্রিন্ট করতেছেন, এটা একটা মুভ অপারেশন, এটাও কিন্তু এক ধরনের অপারেশন। তো ফর ইচ অপারেশন এ ডিফারেন্ট সেট অফ কন্ট্রোল সিগন্যাল ইজ নিডেড। মানে অ্যাড এর জন্য যে এ ডি ডি এরকম আমি লিখতেছিলাম বারবার, সাবস্ট্রাকশনের জন্য এস ইউ বি, এই কন্ট্রোল সিগন্যাল গুলো প্রয়োজন। প্রত্যেক ক্ষেত্রে জেনারেল পারপোসের জন্য প্রত্যেক ক্ষেত্রে এরকম কিছু কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে ফাংশন অফ কন্ট্রোল ইউনিট। এই যে কন্ট্রোল সিগন্যালের গুলো কথা বারবার বলতেছি না, এই অ্যাড, মুভ, এই যে এইগুলোর উপর কাজই করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটই সিপিইউ কে বলে দিবে যে তুমি কোন ধরনের অপারেশন পারফর্ম করবা আর কোন ডেটার উপর পারফর্ম করবা। A hardware segment accepts the code and issues the control signal. মানে হার্ডওয়্যার, আমাদের সিপিইউ এই কোড বা ইনস্ট্রাকশন, স্টেপ অফ ইনস্ট্রাকশন গুলোকে নিবে, নিয়ে বুঝবে যে কি কন্ট্রোল সিগন্যাল করতে চাচ্ছে। মানে অ্যাড বি কমা এ যদি বলি, তাহলে সিপিইউ এটা থেকে বুঝে নিবে যে আমাদের কন্ট্রোল সিগন্যাল কোডটা, আমাদের এখানে কন্ট্রোল সিগন্যাল কি, অ্যাড। সিপিইউ এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কি অপারেশন করতে চাচ্ছি, অ্যাড অপারেশন করতে চাচ্ছি। তারপরে ও ওই যে আগের ভন নিউম্যান আর্কিটেকচারে এএলইউ ছিল, ওই এএলইউ কে সে পাঠিয়ে দিবে যে তুমি বি আর এ অ্যাড করো। এটা হচ্ছে প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার। মানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ। কি হয় আমাদের কম্পিউটারের মধ্যে, ডেটা আসে, ডেটা কি সিকোয়েন্স অফ অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ফাংশন, মাল্টিপল ফাংশন থাকবে, আমাদের ডেটার উপর ওই ফাংশনগুলো পারফর্ম করে আমরা একটা রেজাল্ট প্রডিউস করে দেবো। তো এটাকে যদি আমরা ভাঙি, মানে অ্যাকচুয়ালি সফটওয়্যার স্টেপে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইনস্ট্রাকশন কোডস। আমাদের এই যে অ্যাড এ কমা বি ছিল না, এগুলো আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য তো বাইনারি কোড লাগে। সাপোজ মানে একদম এইটাই কোড সেটা না, সাপোজ অ্যাড এর জন্য কোড হচ্ছে 1001। মানে কম্পিউটার 1001 যদি পায় তাহলে বুঝবে যে তোমাকে অ্যাড করতে বলছে, কাদের মধ্যে অ্যাড করতে বলছে, বি আর এর মধ্যে অ্যাডিশন অপারেশনটা করতে বলছে। তো এই ইনস্ট্রাকশন কোড হচ্ছে এই পুরো ইনস্ট্রাকশনটার বাইনারি ফরম্যাট। ওকে, এই বাইনারি ফরম্যাটটা ইনস্ট্রাকশন ইন্টারপ্রিটার নামে একটা কম্পোনেন্টের কাছে যায়। ইনস্ট্রাকশন ইন্টারপ্রিটার এইখান থেকে এই কন্ট্রোল সিগন্যাল, এই যে 1001, এইটা বের করে নিয়ে আসে। 1001 দিয়ে সে অ্যাড বুঝালো সাপোজ, এই কন্ট্রোল সিগন্যাল এই অ্যাডটা এএলইউ কে দিয়ে দিবে, বলবে যে অ্যাড করতে হবে, কাদের মধ্যে অ্যাড করতে হবে, বি আর এ এর মধ্যে অ্যাড করতে হবে। এএলইউ তখন আমাদের এই অ্যারিথমেটিক অপারেশন মানে অ্যাড অপারেশনটা করে আমাদেরকে রেজাল্টটা পাবলিশ করে দিবে। গত ক্লাসে বারবার আমি অ্যাকুমুলেটর বলতেছিলাম, অ্যাকুমুলেটর দিয়েও কিন্তু আমরা অ্যাড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ইনস্ট্রাকশনটা হয় খালি অ্যাড সাপোজ বি। অ্যাড এর পাশে যদি একটাই এরকম অপারেন্ট লেখা থাকে, তার মানে হচ্ছে অ্যাকুমুলেটর যে মেমোরিটা ওইটার সাথে অ্যাড হয়ে আমাদের ভ্যালুটা অ্যাকুমুলেটরে সেভ হয়ে যাচ্ছে। আর যদি অ্যাড বি কমা এ এরকম থাকে, তার মানে হচ্ছে বি তে যে ডেটা আছে সেটার সাথে তুমি এ কে যোগ করো,
যোগ করে আবার বি এর মধ্যে ওই ডেটাটাকে স্টোর করে রেখে দাও। ওকে, মানে ভিন্ন ভিন্ন ভাবে আমরা ইনস্ট্রাকশনটাকে শো করতে পারি যখন যেটা দরকার হয়। আর এই যে ইনস্ট্রাকশন ভিন্ন ভিন্ন, এইটা এইটা কম্পিউটার এই যে ইনস্ট্রাকশন কোড এর মধ্যে দিয়ে বুঝে যায়, যে বাইনারি কোডটা কনভার্ট করার পর ও বুঝে যায় যে আমাকে অ্যাকুমুলেটরের সাথে কিছু একটা যোগ করতে বলছে নাকি দুইটা অপারেন্ডের মধ্যে যোগ করতে বলছে। নেক্সটে দেখেন লেখা, দ্য কন্ট্রোল ইউনিট অ্যান্ড দ্য অ্যাডমিটিক লজিক ইউনিট কনস্টিটিউট দ্য সিপিইউ। মানে আমরা মেইনলি কম্পিউটারের কম্পোনেন্ট কি কি আছে এগুলো নিয়ে দেখতেছি। ভন নিউম্যান যে আর্কিটেকচার ছিল, এখানে কি ছিল? অ্যাডমিটিক লজিক ইউনিট ছিল, কন্ট্রোল ইউনিট ছিল, মেইন মেমোরি ছিল, ইনপুট আউটপুট ইকুইপমেন্ট ছিল। এই কম্পোনেন্ট গুলো নিয়ে এখানে লেখা যে কন্ট্রোল ইউনিট আর এএলইউ নিয়ে আমাদের সিপিইউটা গঠিত, সাথে আমাদের কিছু ইনপুট আউটপুট কম্পোনেন্ট থাকবে। আর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে স্টোরেজ, মেইন মেমোরি, যেটার মধ্যে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারবো। এবার এইটা হচ্ছে আমাদের কম্পিউটারের টপ লেভেল ভিউ। আই থিঙ্ক ভন নিউম্যানের মধ্যেও এই সেম ভিউটা ছিল, এই যে অ্যাকোমোডেটর, এমবিআর, এমএআর, এগুলো নিয়ে কিন্তু আগের ক্লাসে বলছি অলরেডি। আরেকবার রিভিউ করে দিচ্ছি এন্ড বলে দিচ্ছি যে কোনটার মধ্যে কোনটা যায়। দেখেন, সাপোজ একটা ইনস্ট্রাকশন অবস্থা আছে এক, 2, 7, 1, 2, 3, আর 7, 5, দিয়ে 1। সাপোজ এরকম দুইটা ইনস্ট্রাকশন আছে। অ্যাড এর লোকেশন মানে মেমোরিতে আমাদের আগেও বললাম, মেইন মেমোরিতে আমাদের কি কি থাকবে? ইনস্ট্রাকশন থাকবে আর ডেটা থাকবে। ইনস্ট্রাকশন, এই যে সাপোজ 100তম লোকেশন, আর এই অ্যাডও আমাদের অ্যাড এর লোকেশন, তাহলে এইখানে কি স্টোর থাকবে? এই ইনস্ট্রাকশনটা স্টোর থাকবে অ্যাড, 3। পরের লোকেশনটা সাপোজ 101, সাব আমাদের যে পরের ইনস্ট্রাকশনটা এটা হচ্ছে 101, তাহলে এই লোকেশনে এই ইনস্ট্রাকশনটা স্টোর থাকবে 7, 5, 1। এরকম দুইটা ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে। পিসি যেটা করে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমাদের নেক্সট যে ইনস্ট্রাকশনটা পেজ হবে সেটা আমাদের স্টোর থাকে। তো সাপোজ পিসির মধ্যে কারেন্টলি কি আছে? 100 আছে। 100তম 100তম লোকেশনে থাকা ইনস্ট্রাকশনটা তুমি এক্সিকিউট করো, এরকম বলে দেবে পিসি। পিসির কাজই হচ্ছে এইটা, 100তম লোকেশনে যে ইনস্ট্রাকশনটা আছে সেটাকে তোমাকে এক্সিকিউট করতে হবে। তো পিসি এখন কি করবে? পিসির যে এই 100তম লোকেশনটা আছে, এই 100তম লোকেশনটাও যাবে। ভালো কথা, গেল, গিয়ে দেখলো যে অ্যাড করতে বলা আছে 2 আর 3কে। তো ও সবার কাছে যেটা করবে, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এই অ্যাডটাকে ঢুকাবে। অ্যাড কিন্তু জাস্ট অ্যাড না, অ্যাডের একটা বাইনারি কোড আছে। ফর এক্সাম্পল এই মানে এই এক্সাম্পলটা বোঝানোর জন্য ধরেন অ্যাডের বাইনারি কোড 1001। তো আমাদের আইআর ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে 1001 ঢুকাই দিচ্ছি আমরা। এমএআর এর মধ্যে কি থাকবে? এমএআর এর মধ্যে থাকবে এই যে আমাদের অপারেন্ট গুলো আছে না, 2 আর 3, এই 2 আর 3 এর লোকেশন। সাপোজ এটা হচ্ছে 201তম লোকেশন, আর আরেকটা হচ্ছে 203তম লোকেশন। 201তম লোকেশনে আমার 2 ভ্যালুটা সেভ করা, আর 203 নম্বর লোকেশনে আমাদের 3 ভ্যালুটা সেভ করা। এমএআর এ সবার ফার্স্টে ঢুকবে এই যে 203, মানে সবার রাইট যে অপারেন্টটা থাকবে সেটা আগে ঢুকবে। ভালো কথা, এমএআর এ ঢুকলো, এমএআর এর কাছে 203 আসলো, 203 এর মধ্যে ভ্যালু কি আছে? 3 আছে। 3 কার মধ্যে যাবে তখন? 3 এমবিআর এর মধ্যে ঢুকে যাবে। মানে এমবিআর এর মধ্যে আমরা যে ডেটাটাকে অ্যাক্সেস করতে চাই সেটা থাকবে, আর এমএআর এর মধ্যে ওই ডেটা যে লোকেশনটায় আছে সেটা থাকবে। এই দেখেন এখানে ফুল ফর্ম দেওয়া আছে, এমএআর হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আর এমবিআর হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার। মেমোরি বাফার রেজিস্টারের মধ্যে ডেটাটা থাকে, আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে ডেটা যে লোকেশনটায় আছে সেটা থাকে। কেন থাকে? এমএআর তখন ওইখান থেকে পেজ করে ডেটাটাকে যাতে এমবিআর এ সেভ করে দিতে পারে। তো এমবিআর এর মধ্যে 3 সেভ হলো। নেক্সট কি আছে? 2। 2 কোন লোকেশনে ছিল? 201 নম্বর লোকেশনে ছিল। 201 নম্বর লোকেশন এবার কোথায় যাবে? এমএআর এ যাবে। এমএআর থেকে কি পাবে? 2 কে পাবে। তো এরপর এই যে 2 পাওয়ার পরে আমাদের নেক্সট লাইন কি? অ্যাড না? তখন ইনস্ট্রাকশন রেজিস্টার বুঝবে যে আমাকে এখন অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? 2 আর 3কে অ্যাড করতে হবে। আই হোপ এইটুকু বোঝা গেছে। এখন এইখানে আরো কিছু দেখেন কম্পোনেন্ট আছে, ইনপুট আউটপুট এআর আর ইনপুট আউটপুট বিআর। ইনপুট আউটপুট এআর বিআর কখন আসে? যখন আপনারা সিপিপি তে যদি কোড বক্সে যদি আপনারা কোড এক্সিকিউট করেন, সাপোজ সিপিপি এর ক্ষেত্রে সিআইএন লিখলে আমরা ইনপুট দিতে পারি। ইনপুট দেওয়ার টাইমে আমাদের কনসোলটা চোখের সামনে চলে আসে না? ওইখানে আমরা ভ্যালু ইনপুট দিয়ে দিই না? তো এই যে ভ্যালুগুলো আমরা ইনপুট, হিউম্যানলি ইনপুট দিচ্ছি, সেই ভ্যালুগুলোর অ্যাড্রেস ইনপুট আউটপুট এআর এ সেভ হয়। মানে ওই অ্যাড্রেস গুলোর উপর কাজ করার জন্য ওই অ্যাড্রেস গুলো তো একটা মেমোরিতে আমাদেরকে সেভ করতে হবে। তো এই যে ডেটাগুলো, ওইটার অ্যাড্রেসটা চলে আসে ইনপুট আউটপুট এআর এর মধ্যে। আর এই ডেটা থেকে রিট্রিভ করে অপারেশন করার আগে আমাদের ডেটাগুলো তো ওই অ্যাড্রেস থেকে রিট্রিভ করে নিয়ে আসতে হবে। সেই ডেটাগুলো থাকে ইনপুট আউটপুট বাফার রেজিস্টারের মধ্যে। ওকে, এই গেল 5টা কম্পোনেন্ট।
এখন তো আমাদের অ্যাড এর কাজ তো শেষ। অ্যাড এর ইনস্ট্রাকশনটা ইনপুট ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে নিয়ে আসছি অপকোডটা। তারপর এমএআর এর মধ্যে আমরা ডেটাগুলোর অ্যাড্রেস পাচ্ছি, ডেটাগুলোর অ্যাড্রেস থেকে ডেটার অ্যাড্রেসের মধ্যে কি ডেটা আছে সেটাও পেয়ে গেলাম। এরপরে কি করবে, এই যে প্রোগ্রাম কাউন্টার না মানে ডেফিনিশনই হচ্ছে সে নেক্সট এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনকে পয়েন্ট করবে। প্রোগ্রাম কাউন্টারের যেই 100তম লোকেশনে কাজ করা শুরু করে দেবে, প্রোগ্রাম কাউন্টার তখনই ইনক্রিমেন্ট করে পরের লোকেশনে চলে যাবে, মানে হচ্ছে 101। মানে যখন অ্যাড এর অপারেশন গুলো হতে থাকবে তখন প্রোগ্রাম কাউন্টারের মধ্যে ভ্যালুই থাকবে 101। এরপরে ও 101-কে এক্সিকিউট করবে। 101-কে এক্সিকিউট করাটা প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকবে মোস্ট প্রবাবলি 102। আর সাবট্রাকশনের তো বুঝছেনই আই থিঙ্ক, এসইউবি এর জন্য যে অপশনটা থাকবে সেটা থাকবে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। 5 আর 1-কে সে অ্যাক্সেস করবে এমআর আর এমবিআর দিয়ে। যদি ইনপুট দিয়ে অ্যাক্সেস করতে যাবে তাহলে ইনপুট এআর আর ইনপুট বিআর কি করবে। এগুলো হচ্ছে কম্পোনেন্ট কম্পিউটার। এবার এই যে ইনস্ট্রাকশনকে ফেচ করলো পিসির যে অ্যাড্রেসটা 100 ওইটা দিয়ে যে ফেচ করলো, ফেচ করার পর এক্সিকিউট করলো, এই যে একটা প্রসেস, এটাকে বলা হয় ইনস্ট্রাকশন সাইকেল। এক বইয়ে দেখাই ইনস্ট্রাকশন সাইকেলের ডেফিনেশন। The processing required for a single instruction is called instruction cycle. ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে থাকে ফেচ আর এক্সিকিউট। ফেচ ইনস্ট্রাকশন আর হচ্ছে এক্সিকিউট ইনস্ট্রাকশন। ফেচ ইনস্ট্রাকশন বলতে বোঝায় মেমোরি থেকে ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসা। আর এক্সিকিউট মানে হচ্ছে ওই যে ইনস্ট্রাকশনটাকে আমরা নিয়ে আসলাম, সাপোজ অ্যাড 2,3, এই ইনস্ট্রাকশনটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা এক্সিকিউট করতে হবে, এটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল। তো এই যে ফেচ করলাম আর এক্সিকিউশন করলাম, এই দুইটা মিলাই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন সাইকেল। এই যে দেখেন এখানে লেখা আছে দ্য টু স্টেপস আর রেফার টু অ্যাজ ফেচ সাইকেল এন্ড এক্সিকিউশন সাইকেল। এই দুইটা সাইকেল নিয়ে আমাদের একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন গঠিত হয়। এবার আমরা দেখবো ইনস্ট্রাকশন সাইকেলটার ডেটা ফ্লোটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। প্রোগ্রাম একটা স্টার্ট করলাম, স্টার্ট করার পর নেক্সট ইনস্ট্রাকশন, মানে হচ্ছে পিসির মধ্যে যে ইনস্ট্রাকশনটা থাকবে, পিসির মধ্যে যদি সাপোজ 100 আছে, 100তম ইনস্ট্রাকশনটা মানে 100তম লোকেশনে যে ইনস্ট্রাকশনটা আছে সাপোজ এটা অ্যাড করতে বলছে, তাহলে ও এই 100তম যে ইনস্ট্রাকশন ওটাকে ফেচ করে নিয়ে আসবে। নিয়ে আসার পর কি করবে, সে এই অ্যাড অপারেশনটা এক্সিকিউট করবে, এটা হচ্ছে এক্সিকিউট ইনস্ট্রাকশন। এক্সিকিউট করার পর সাপোজ আপনি আপনার কম্পিউটারটাকে বন্ধ করে দেবেন, তখন সেটা হল্ট। শুধু বন্ধ না, আরো অনেক টাইপের ইন্টারাপশন থাকে। সাপোজ আপনি কম্পিউটারটাকে হল্ট মানে বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করে দিলে কি হয়ে গেল, এটা হল্টে চলে গেল, মানে স্টপিং স্টেজে চলে গেল। আর যদি আপনি কম্পিউটারটাকে বন্ধ না করেন তাহলে ও ব্যাক করবে আবার, এই যে এক্সিকিউট করে আবার ফেচের এখানে আসবে, এসে তখন প্রোগ্রাম কাউন্টারে কত পাবে, 101। সিকুয়েন্সিয়ালি ওই যে লেখা ছিল না প্রত্যেকটা ইনস্ট্রাকশন সিকুয়েন্সিয়ালি মেমোরিতে থাকে, তো সেটা পরের ইনস্ট্রাকশন যেটা 101তম ইনস্ট্রাকশন যেটা সেটাকে পেজ করে নেয়। সাপোজ ওখানে সাবট্রাকশন যদি থাকে তখন পেজ করেছে পাবে সাবট্রাকশন অপারেশন, তারপরে সে সেটাকে সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করলো, সাবট্রাকশন এক্সিকিউট করার পর আবার ব্যাক করলো, এইভাবে ঘুরতে থাকে আমাদের ইনস্ট্রাকশন সাইকেলটা। এখানে পেজ সাইকেল আর এক্সিকিউট সাইকেল নিয়ে কিছু কথা লেখা আছে। পেজ সাইকেলে দেখেন প্রোগ্রাম কাউন্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু পেজ, মানে পরে যে ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি পেজ করতে হবে সেটা আমাদের কাছে প্রোগ্রাম কাউন্টার। প্রসেসর পেজেস দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, এই যে একটু আগে বারবার বলছিলাম যে মেমোরিতেই আমাদের ইনস্ট্রাকশন গুলো লেখা আছে। পিসির মধ্যে আমাদের অ্যাড্রেসটা থাকবে, এই অ্যাড্রেস এই লোকেশন থেকে এই মেমোরির এই লোকেশন থেকে আমাদের ইনস্ট্রাকশনটাকে পেজ করে নিয়ে আসবে প্রসেসর। পেজ করে নিয়ে আসলো, এরপর পিসি কি করবে, প্রোগ্রাম কাউন্টার পরের যে ইনস্ট্রাকশন ওটাকে পয়েন্ট করে থাকবে, ওর কাজ ওইখানেই বন্ধ, মানে ইনক্রিমেন্ট করেছে ওখানে স্টপ হয়ে গেল। এবার আমরা যে আগের 100তম লোকেশনে যে ইনস্ট্রাকশনটা পাইছি ওটাকে যে নিয়ে আসলাম, ওই ইনস্ট্রাকশন আইআর এই যে ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড হয়। লোড হওয়ার পর প্রসেসর ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন পারফর্মস অ্যাকশন, মানে হচ্ছে পেজ করে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে আমরা ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এইবারের কাজ হচ্ছে নেক্সট সাইকেল মানে এক্সিকিউট সাইকেলে চলে যাও। এক্সিকিউট সাইকেলে কি কি হতে পারে দেখেন। এক্সিকিউট সাইকেলে যেটা হতে পারে, প্রসেসর থেকে মেমোরিতে ডেটা ট্রান্সফার হতে পারে, মানে সিপিইউ সাপোজ একটা মুভ অপারেটর 5 ইনটু দ্য মেমোরি, সাপোজ একটা অ্যারিথমেটিক অপারেশন করে আপনার 5 অ্যান্সার আসছে, ওইটাকে আমি মেমোরিতে সেভ করতে চাই। মেমোরিতে সেভের কাজ এটা একটা এক্সিকিউশন সাইকেলের মধ্যে পড়ে। এক্সিকিউট করতে এক্সিকিউটিং অপারেশন হতে পারে প্রসেসর টু মেমোরি। এবার হচ্ছে প্রসেসর টু ইনপুট আউটপুট, আপনারা প্রিন্ট করেন না বিভিন্ন ডকুমেন্ট, এটা কি হয় প্রিন্ট করে প্রিন্টার ইনপুট আউটপুট এই যে মজুল এটাই হচ্ছে আমাদের প্রিন্টারের মধ্যে আমরা ডেটাটাকে দিয়ে দিচ্ছি, এটা একটা অপারেশন। এরপর হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং হচ্ছে যে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন গুলো আমরা করতেছি না, অ্যাডিশন করতেছি, সাবট্রাকশন করতেছি, এই প্রসেসিং গুলো হয়। আরেকটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, কন্ট্রোলটা বলতে বোঝায় সাপোজ আপনাদের সিতে কোড লেখার টাইমে ইনপুট নিলাম, নেওয়ার পর একটা ফাংশন আছে সাম এ কমা বি,
মানে সাম আলাদা একটা ফাংশন, ওইখানে আমাকে এখন জাম্প করে সামের কাজটা করতে হবে। ইনপুট কিন্তু আমরা নিয়ে নিচ্ছি এ আর বি, স্ক্যানএফ দিয়ে। স্ক্যানএফ দিয়ে নেওয়ার পর আমাকে এই যে এই ফাংশনটা বলছে, এই যে ফাংশন থেকে আবার এই অন্য একটা জায়গায় গিয়ে আমি ফাংশনটা করে আমাকে অ্যান্সারটা রিটার্ন করতেছে না, এই ব্যাপারটাই হচ্ছে জাম্প। একটা সিকোয়েন্স করতে করতে, সাপোজ এখানে ইনপুট নিচ্ছিল 100তম লোকেশন, সামের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 200তম। তো 100 থেকে 101-এ না গিয়ে আমরা ডাইরেক্ট 200তম লোকেশনের ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে পারি। বুঝা গেছে? আরেকবার বলি, 100তম লোকেশনে সাপোজ আমি ইনপুট নিলাম, স্ক্যান এফ লিখি না আমরা সিতে, স্ক্যানে করলাম। 101তম লোকেশনে আমাকে বলছে যে তুমি সাম করো, যে দুইটা ভ্যালু নিছো ওই দুটার সাম করো। সাম হচ্ছে আলাদা একটা ফাংশন, আপনি লিখে আসছেন, ঠিক আছে? ওই ফাংশনটা কিন্তু অন্য একটা অ্যাড্রেসে লিখছেন, সেটা হচ্ছে 200তম লোকেশনে আপনি এই ইনস্ট্রাকশনটা দিয়ে আসছেন যে সাম ফাংশনটা কি কাজ হবে। ভালো কথা। এখন যখন ওই সামটা পাবে, ওর নর্মালি কি করার কথা, 100 থেকে 101 থেকে 102 নম্বর লোকেশনে যে ইনস্ট্রাকশনটা বলা আছে, তারপর একটা সাবট্রাকশনের জন্য আপনি লিখলেন a মাইনাস বি করতে ম্যাম হবে। আপনার ম্যাম ভয়েস একটু শোনা জোরে যাচ্ছে বলেন, না। কিছুই শোনা যায় না। আরো জোরে বলবো? ম্যাম আমি বলতেছি আসলে আপনার মানে ভয়েসটা হঠাৎ করে হচ্ছে একটু লাউড হয়ে যাচ্ছে, হঠাৎ আস্তে হয়ে যাচ্ছে, হয়তো বা মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, মাইক্রোফোন। হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি জি। ওকে। তো যেটা বলতেছিলাম, এক্সিকিউশনের ক্ষেত্রে কন্ট্রোলটা কি হয়, এর আগ পর্যন্ত কি সবাই বুঝছেন যা যা বলছিলাম? হ্যালো। জি জি। হ্যাঁ, আচ্ছা। এবার কন্ট্রোলটা বুঝাই। কন্ট্রোলটা তাহলে সবার কাছে কি হলো, আমরা দুইটা ইনপুট নিচ্ছি, স্ক্যানএফ করে আমরা ইনপুট নিলাম সাপোজ। এরপরে আমাদের লেখা আছে একটা নতুন ফাংশন, সাম একটা ফাংশন, ওইটা আমরা উপরে ডিফাইন করে আসছি সাপোজ 200তম লোকেশনে। তো নর্মালি কি করার কথা, 100 থেকে 101 এক্সিকিউট করবে, 101 থেকে 102-এ এক্সিকিউট করার কথা। কিন্তু এই যে সাম আমাদের যে মাঝখানে একটা ফাংশন চলে আসছে, এইটার জন্য আমরা 101-এর পরে 200তম লোকেশনের ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতেছি। একটা ইন্টারাপশন হয়ে যাচ্ছে না, একটা জাম্প ক্রিয়েট হয়ে যাচ্ছে না? এইটাই এইটাকেই বলে কন্ট্রোল, অল্টারনেশন অফ সিকোয়েন্স অফ অপারেশন। মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমাদের 101 থেকে 102, 102 থেকে 103 এইভাবে যাওয়ার কথা। কিন্তু আমরা 100তম অপারেশনে এসে দেখলাম যে আমার যে ইনস্ট্রাকশনটাকে করতে বলতেছে ওটা অন্য একটা লোকেশন আছে। তখন কি করে, সে ওই অন্য লোকেশনের কাজটা করে তারপরে সে আবার ব্যাক করে 102 নম্বর লোকেশনের ইনস্ট্রাকশনটা ফলো করে। কন্ট্রোলের ব্যাপারটা কি বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? ওকে, কোয়েশ্চেন নাই। এটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেলের স্টেট ডায়াগ্রাম। তো সবার ফার্স্টে আমাদের ইনস্ট্রাকশনটা কি হলো, ফেচ করলো। সাপোজ পিসির মধ্যে আছে 100, পিসির মধ্যে 100 পেলাম। 100তম লোকেশনের যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা হলো অ্যাড এ কমা বি। আমাদের কম্পিউটার তো বুঝবে না, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু বুঝবে না, ও বাইনারি ডেটাতে এটাকে ডিকোড করবে। অ্যাড কে সাপোজ বললো যে অ্যাড এর অফ কোড, মানে অ্যাড এর জন্য, অ্যাড বোঝার জন্য কম্পিউটারের কোড হচ্ছে 1001। তো সে এইরকম 1001 এভাবে বাইনারি ডেটাতে কনভার্ট করবে এই পুরো ইনস্ট্রাকশনটাকে। এটা বলতেছে ইনস্ট্রাকশন অপারেশন ডিকোডিং, মানে ডিকোড করলো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, সে বাইনারি ডেটাতে কনভার্ট করলো। করার পরে এখন দেখেন লিখছে অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেশন। মানে হচ্ছে এই যে এ আর বি আমরা লিখছিলাম না, এই দুইটা অ্যাড্রেস থেকে আমাদের ডেটাটাকে তো নিয়ে আসতে হবে। এ তে সাপোজ আছে আমাদের 2, আর বি তে সাপোজ আছে আমাদের 3। এই 2 আর 3টা তো ফেচ করে আনতে হবে। তো এটার জন্য আমাদের এটার অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করতে হবে। তো এর অ্যাড্রেস ক্যালকুলেট করে সাপোজ 100 পাইলো, সরি 100 না 200 পাইলো, সে 200তম লোকেশন থেকে ডেটাটাকে আনবে। কত আনবে? 2 কে আনছে। পরের বার সে আবার এই যে মাল্টিপল অপারেন্স মানে এ আছে আবার বি আছে, এ কে ফেচ করে আনার পর এবার সে বি কে ফেচ করতে যাবে। 203 নম্বর লোকেশনে সাপোজ বি সেভ করা ছিল, তাহলে অ্যাড্রেস ক্যালকুলেট হলো কত? 203। 203 থেকে অপারেন্টের ভ্যালুটা ফেচ হলো, কত ফেচ হলো? 3 ফেচ হলো। 3 ফেচ করে সে নিয়ে আসলো। আমাদের কাছে এখন কিন্তু সবগুলো ডেটা চলে আসছে, 2 চলে আসছে, 3 চলে আসছে। অ্যাড এর জন্য যে আমাদের বাইনারি কোডটা ছিল সেটাও চলে আসছে। এবার আমাদের কি হবে, অ্যাকচুয়াল অপারেশনটা করা, ডেটার উপর 2 আর 3 এর উপর অ্যাডিশনটা করা। তাহলে আমরা 2 আর 3 যোগ করলাম। যোগ করার পর এখানে দেখেন কি লেখা আছে, অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেশন। কেন লেখা? কারণ হচ্ছে 2 আর 3 যোগ করার পর আমাদেরকে কোথাও তো এটা সেভ করতে হবে। এই যে 5টা একটা জায়গায় তো সেভ করতে হবে। এই ইনস্ট্রাকশনটার মিনিং হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি, মানে এ আর বি যোগ করো, যোগ করে এতে আবার ওই ভ্যালুটাকে সেভ করো। তাহলে এই যে রেজাল্টের যে অপারেন্ট, এটা কত ক্যালকুলেট হবে? এ ক্যালকুলেট হবে, এতে আমার রেজাল্ট আছে। তো অপারেন্টের মধ্যে অপারেন্ট স্টোর মানে হচ্ছে এই যে 5 এই জিনিসটাকে আপডেট করলো, এর মধ্যে 5 এটাকে আপডেট করলো, আপডেট করে
বের হয়ে আসলো। বের হয়ে যদি এখানে সাপোজ অ্যাডের পরে আরো সি থাকতো, ডি থাকতো, এরকম পরপর যদি থাকতো, তাহলে বারবার এইটুকুই কাজ করতো না? বারবার অপারেন্টকে ফেচ করবে, একটা একটা করে অপারেন্ট ফেচ করবে আর একটা অপারেশন করবে। এই জন্য এখানে এই লুপটা ক্রিয়েট হয়। এই যে অপারেন্ট ভ্যালুটাকে স্টোর করার পরে আবার একটা লুপ। আরেকবার এটাতে বুঝাই। সাপোজ আমাকে বলছে 2 করো, 2 3 5 যোগ করো। সবার ফার্স্টে যোগের জন্য কোডটা আসলো অ্যাড। এবার অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেশন করবে। 2 এর অ্যাড্রেস পাইলো সাপোজ 201। 201 থেকে আমার 2টাকে ফেচ করে নিয়ে আসছে, ভালো কথা। এবার 2 এর সাথে অ্যাড করতে হবে কি 3, 3টাকেও ফেচ করে নিয়ে আসছে, ভালো কথা। 2 আমার সেভ করা আছে এতে, বি এর মধ্যে 3 সেভ করা আছে। এবার আমাদের অপারেশনটা হবে এ প্লাস বি, মানে 2 যোগ 3 5। 5 কোথায় সেভ হবে? আবার এ এর মধ্যে সেভ হবে। কেন? কারণ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা কি ছিল? অ্যাড এ কমা বি। অ্যাড এ কমা বি মানে হচ্ছে এ আর বি যোগ করো, যোগ করে সেটাকে আবার এতে সেভ করো। তো রেজাল্ট যে অপারেন্ট, এই যে রেজাল্ট লেখা আছে, রেজাল্ট সেভ হলো এর মধ্যে। তাহলে এখন আমার এ কত? 5। এখন কিন্তু ইনস্ট্রাকশন শেষ হয় না, কারণ আমাদের এখন আরেকটা ইনস্ট্রাকশন বাকি, সেটা হচ্ছে আরো যোগ 5 করো। তখন এইখান থেকে ব্যাক করে আবার অপারেন্ট ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনে এবার কি আসবে? সবার ফার্স্টে সে এ কে ফেচ করবে। এর মধ্যে কি আছে? এবার আছে হচ্ছে 5। এই যে যোগ, আগের যোগ 2টার জন্য যে রেজাল্ট 5, সেটাকে 5 ফেচ করলো। এরপরে সে কাকে ফেচ করবে? বি কে ফেচ করবে। এই যে এই বি, এই বিটাকে ফেচ করবে। আবার 5, 2টাকে ফেচ করলো। ফেচ করার পর সে আবার অপারেশন করবে। 5 যোগ 5 কত হবে? অ্যান্সার 10 হবে। 10 কোথায় সেভ হবে? যেহেতু আমাদের এ সবার ফার্স্টে ছিল, তার মানে এতেই সেভ হবে। 5 যোগ 5 10, তাহলে এ ইকুয়াল টু আমাদের 10। এবার দেখেন ইনস্ট্রাকশন কিন্তু এখানে শেষ। 2 যোগ 3 যোগ 5 মানে 10, আমার যে অ্যান্সার এটা কিন্তু শেষ। তখন কি হবে? এইখানে আর ঢুকবে না, এই লাইন বরাবর আর ঢুকবে না। ও কি করবে? পরের কোনো ইনস্ট্রাকশন যদি থাকে তাহলে সেটাকে এক্সিকিউট করবে। মানে অ্যাড যদি 100 নম্বর লোকেশনে থাকে, তাহলে পরে যদি আবার সাপোজ সাব বলা আছে, সাবস্ট্রাক্ট করো অথবা মাল্টিপ্লাই করো, এমইউএল লেখা আছে, তাহলে সে পরের এই ইনস্ট্রাকশনে চলে যাবে। মানে পরের ইনস্ট্রাকশনটার উপর কাজ করা স্টার্ট করবে। এইটুকু বুঝা গেছে? কার জি কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিয়ে, সবাই কি প্রেজেন্ট আছেন? জি ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিই, সবাই একটু অ্যাটেনশন দেন। 8004, 8004 অ্যাবসেন্ট, 8021, ইয়েস ম্যাম। 8030, Yes, madam. 8045 অ্যাবসেন্ট, 8050 অ্যাবসেন্ট, 8051, ম্যাম আছে। 8051 আছে। জি ম্যাম, ওর একটু মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, 8052 অ্যাবসেন্ট, ম্যাম এটাও 805, আছে। তারও কি মাইক্রোফোনের প্রবলেম? ম্যাম জানি না, বাট ও আছে, জয়েন আছে। ওকে, 8058, প্রেজেন্ট ম্যাম। 8058 রুবেল আহমেদ। ওকে, 8067 অ্যাবসেন্ট, 8075 অ্যাবসেন্ট, 8076, ইয়েস ম্যাম। 8079, প্রেজেন্ট ম্যাম। ম্যাম 8082। আমি কিছু শুনতে পাচ্ছি না, কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখনো কথা আসতে শোনা যাচ্ছে? মানে আমি, আমার মোবাইলে মনে হয় প্রবলেম, অনেক আস্তে শুনতে পাচ্ছি। না ম্যাম, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। ম্যাম হঠাৎ দেখতে পানি। তাহলে ইনস্ট্রাকশন সাইকেলের স্টেট ডায়াগ্রামটা তো বুঝছেন আই হোপ। এটা নিয়ে যদি কোয়েশ্চেন আসছে যে ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রামটা বুঝাও, অথবা সাপোজ একটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, খুব ইজি ইনস্ট্রাকশনই থাকবে, অ্যাড থাকবে, সাবস্ট্রাকশন থাকবে, দেখলেই আপনারা বুঝবেন যে কিভাবে কাজটা হয়, বা ওখানেই লেখা থাকবে কিভাবে কাজ হয়, সেটার জন্য স্টেট ডায়াগ্রামটা ড্র করে দেবেন। অথবা যদি ডাইরেক্টলি থিওরির কোয়েশ্চেন আসে যে ড্র দ্য ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম এন্ড এক্সপ্লেইন ইট, তাহলে আমি যেভাবে যেভাবে বললাম ওইভাবে বলে এই ডায়াগ্রামটা ড্র করে দিলেই হবে। এবার হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপশন বলতে বোঝায়, সাপোজ এই যে একটু আগে বললাম, কম্পিউটারে কাজ করতে করতে যদি কম্পিউটারটা শাটডাউন হয়ে যায়, এটা কিন্তু একটা টাইপের ইন্টারাপ্ট, এটাকে হার্ডওয়্যার ফেইলিয়ারের মধ্যে বলে। অথবা সাপোজ প্রোগ্রামের ক্ষেত্রে যদি ওভারফ্লো হয় অথবা 0 দিয়ে ভাগ আসে। ওভারফ্লো মানে হচ্ছে কম্পিউটারের মেমোরি যতটুকু নিতে পারার কথা তার চেয়ে যদি বেশি বড় ভ্যালু দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওভারফ্লো ক্রিয়েট হয়ে যায়। অথবা কোনো একটা ভ্যালুকে যদি আমরা 0 দিয়ে ডিভাইড করতে চাই, সেটা তো অ্যাকচুয়ালি কারেক্ট কম্পিউটেশন না, তো সেই ক্ষেত্রে একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হয়। টাইমার বলতে বোঝাচ্ছে আমাদের কম্পিউটার তো মাল্টিপল কাজ করে, এক এক টাইমে এক একটা কাজ করতে থাকে, সেই ইনস্ট্রাকশন প্যারালালি কাজ করতে থাকে। তো এক্ষেত্রে টাইমার থাকে, এই টাস্কটা এতক্ষণ কাজ করবে, পরে আবার এই টাস্ক কাজ করবে, এভাবে ঘুরতে থাকে সার্কেলের মতো। তো সেক্ষেত্রে টাইমার। আর আরেকটা হচ্ছে ইনপুট আউটপুট কন্ট্রোলার, মানে হচ্ছে একটা কাজ করার মাঝখানে যদি বলে যে পরের কাজটা করার জন্য তোমাকে ইনপুট আউটপুট নিতে হবে,
সেই ক্ষেত্রে আমাদেরকে এই একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হয়, মানে ইনপুট আউটপুট থেকে ইনপুট নেওয়ার জন্য অথবা আউটপুট শো করার জন্য মাঝখানে যদি কোনো অপারেশন ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হয়। এই চারটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট টাইপস। প্রোগ্রাম দিয়ে হতে পারে, টাইমার দিয়ে হতে পারে, ইনপুট আউটপুট দিয়ে হতে পারে, আরেকটা হচ্ছে হার্ডওয়্যার ফেইলিয়ার হতে পারে। এখন এই ইন্টারাপ্ট যদি একটা ইনস্ট্রাকশন করতে গিয়ে আসে, তখন কম্পিউটার এই ইন্টারাপ্ট গুলোকে হ্যান্ডেল কিভাবে করে এটা আমরা দেখব। একবারে স্টেট ডায়াগ্রাম দিয়ে বোঝাই, তাহলে মেবি ইজি হবে। এই যে এই পর্যন্ত আগের ডায়াগ্রামের মতো, একদম আগের ডায়াগ্রামের মতো সে ফেচ করবে ইনস্ট্রাকশন, ডেটার উপর অপারেশন করলো, করার পরে যদি কোনো ধরনের ইন্টারাপশন পায়, সাপোজ ওইখানে যে সাম একটা আলাদা ফাংশন বলছিলাম, এরকম যদি কোনো একটা ইনস্ট্রাকশন পায় বা কোনো কিছু থেকে ইনপুট নিতে হবে, অপারেশনটাকে স্টপ করে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে সে যে কাজটা করবে, যতদূর পর্যন্ত আমাদের ইনস্ট্রাকশন অলরেডি এক্সিকিউট হয়ে গেছে সেইটুকুকে সে সেভ করবে। সেভ করে ওই লোকেশনটাকেও সেভ করে রাখবে যে এই পর্যন্ত ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা হয়ে গেছে। এটাকে বলে কনটেক্সট, যে ইনস্ট্রাকশন যতদূর পর্যন্ত কাজ কম্পিউটেশন করা হয়ে গেছে সেটুকুকে সেভ করে রাখতেছে, কনটেক্সটটাকে সেভ করে রাখতেছে। রাখার পর সে কি করবে, আমাদের যে ইনস্ট্রাকশনটার জন্য এই ইন্টারাপ্টটা ক্রিয়েট হচ্ছে সেই ইনস্ট্রাকশনটাকে আগে এক্সিকিউট করবে, আগে ইন্টারাপ্টকে প্রায়োরিটি দেবে সবসময়। ইন্টারাপ্টের যে ফাংশনটুকু থাকবে ওইটুকু এক্সিকিউট হওয়ার পর সে আবার তার আগের কাজে ব্যাক করবে। এই দেখেন এখানে কি লেখা, ইফ নো ইন্টারাপ্টস আর পেন্ডিং, তাহলে প্রসেসর পরের যে ফেচ ইনস্ট্রাকশন কি ছিল, অ্যাড ছিল, তারপরে সাবট্রাকশন ছিল, এরকম মাল্টিপল ইনস্ট্রাকশন ছিল না? তো যদি কোনো ইন্টারাপ্ট না পায়, এখানে কিন্তু কোনো ইন্টারাপ্ট নাই, অ্যাড এর জন্য পুরো অ্যাডটা কাজ করবে, সাবট্রাকশনের জন্য পুরো সাবস্ট্রা কাজ করবে, তো কোনো ধরনের ইন্টারাপ্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো এই ক্ষেত্রে সে সিম্পল ভাবে এইটা এক্সিকিউট করলো, এরপরে এটাকে এক্সিকিউট করলো। এখন সাপোজ এরপরে একটা ইনস্ট্রাকশন আছে মাল্টিপ্লিকেশন করবা, কিন্তু মাল্টিপ্লিকেশন করার আগে আপনি প্রোগ্রামটাকে শাটডাউন দিয়ে দিচ্ছেন। এই জায়গাটায় গিয়ে আপনি প্রোগ্রাম বা আপনার পিসিটাকে শাটডাউন করে দিচ্ছেন, পিসির পাওয়ার অফ করে দিচ্ছেন। তখন কি কম্পিউটার ভিতরে ভিতরে মাল্টিপ্লিকেশন করতে পারবে? ও কিন্তু করতে পারবে না। যতক্ষণ আপনি পিসিটাকে আবার ওপেন করতেছেন না, ততক্ষণ কিন্তু সে কোনো কাজ করতে পারবে না। তো এই যে পাওয়ার যে অফ করে রাখতেছি, এই পজিশনে কি হয়, কম্পিউটারের সবগুলো যে অপারেশন থাকে সেগুলো শিথিল হয়ে যায় না, কোনো কিছু কিন্তু আর এক্সিকিউট হয় না। তার মানে কি, ইন্টারাপ্ট, এই যে পাওয়ার অফ হয়ে যাওয়া, এইটার উপর আগে কাজ হয়। এখানে লেখা ইট সাসপেন্স এক্সিকিউশন অফ দ্য কারেন্ট প্রোগ্রাম, মানে হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটা করার কথা, কিন্তু এটাতে সাসপেন্ড করে দিল, এটাকে স্টপ করে দিল, কারেন্ট প্রোগ্রামটাকে এক্সিকিউশন স্টপ করে দিল। অ্যান্ড সেভস ইটস কনটেক্সট। একটা ওয়ার্ড ডকুমেন্টে আপনারা লিখতে 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 কোনো কারণে যদি পিসি বন্ধ করে দেন, আমাদের ডকুমেন্ট গুলো সেভ হয়ে থাকে না? স্টার্ট ডাউন না, কিন্তু পিসির পাওয়ার সাপোজ অফ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ডকুমেন্ট গুলো কিছু পর্যন্ত সেভ হয়ে থাকে না? তার মানে কি, কনটেক্সটটা আমাদের সেভ হয়ে থাকতেছে, কিন্তু আমরা যেটার উপর কাজ করতেছিলাম সেটা সেই পজিশন পর্যন্ত সেভ হয়ে থাকলো। ভালো কথা, ওই কারেন্ট প্রোগ্রাম সেভ হলো। এবার কি হবে, দিস মিনস সেভিং দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, মানে যে ইনস্ট্রাকশনটা আমাদের এক্সিকিউট করার কথা সেটা আমরা সেভ করে রাখতেছি একটা জায়গায়, অন্য একটা মেমোরিতে। এইবার প্রোগ্রাম কাউন্টারের কাজ কি করবে, প্রোগ্রাম কাউন্টার এই যে ইন্টারাপ্ট যেটা হলো, আমাদের পিসি যে অফ হয়ে গেল, এইটার উপর কাজ করবে, মানে এটা এই ইন্টারাপ্টের উপর কাজ করবে। নর্মালি যে ইনস্ট্রাকশন গুলো ছিল সিকোয়েন্সিয়ালি একটার পর আরেকটা, ওইটার উপর কাজ না করে সে আগে ইন্টারাপ্টের উপর কাজ করবে, এরপরে সে আবার ফেরত এসে আবার আমাদের এই অন্য প্রোগ্রামের উপর কাজ করবে। একটা ডায়াগ্রাম দিয়ে বুঝে, ইউজারের নর্মাল প্রোগ্রাম এখানে এক্সিকিউট হচ্ছিল, এতদূর পর্যন্ত সে নর্মালি এক্সিকিউট করছে। কারণ এই আইতম লোকেশনে এসে তার একটা ইন্টারাপ্ট সে পেলো। সাপোজ একটা ইনপুট দিতে হচ্ছে, ইনপুট আসছে, ইনপুট আসলে সে কি করলো, এখান থেকে বের হয়ে ইনপুটের সেই কাজটা করলো। সে কিন্তু এই নিচের যে কাজগুলো ছিল সেগুলো এক্সিকিউট করবে না, সে আগে তার এই যে ইন্টারাপশন যে ইনস্ট্রাকশনের জন্য হয়েছে সেগুলো আগে এক্সিকিউট করবে। এক্সিকিউট করে সে আবার তার i+1তম, মানে i এর পরে আবার i+1তম লোকেশন তো আমার এক্সিকিউট করার কথা, সেটা তো হয় নাই, সে এইখানে চলে আসছে। এইটা এক্সিকিউট করার পর সে আবার সেই ব্যাক লোকেশনে যাবে, গিয়ে তারপর থেকে আবার নর্মাল ভাবে সবকিছু এক্সিকিউট করা শুরু করে দেবে। এইটাই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে ইন্টারাপ্ট থাকলে তখন কিভাবে কাজ করবে। স্টেপ ডায়াগ্রামেও এটাই বলা। এই পর্যন্ত নর্মাল ভাবে এক্সিকিউট করার পর যদি কোনো ইন্টারাপ্ট না আসে, তাহলে সে নর্মাল ভাবে এক্সিকিউট করতে থাকবে। কিন্তু যদি কোনো ধরনের ইন্টারাপ্ট সে পেয়ে যায়, তখন কি করবে, ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করবে। ইন্টারাপ্ট এক্সিকিউট করার পর আবার সে ইন্টারাপ্টের যতগুলো ইনস্ট্রাকশন ছিল ইন্টারাপশনের, সবগুলোর উপর কাজ করার পরে সে আবার আগের যে পজিশন, মানে i+1 পরের যে ইনস্ট্রাকশন ছিল সেটাকে এক্সিকিউট করা শুরু করবে। ইন্টারাপশন ব্যাপারটা কি বুঝে গেছে?
সবাই কি ঘুম? একশো থেকে সাপোজ 101তম ইনস্ট্রাকশন এক্সিকিউট করার কথা, তারপর 102, তারপর 103। এখন 101তম ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পর একটা ইন্টারাপশন আসলো, বললো যে 200তম লোকেশনের ইনস্ট্রাকশনটাকে তুমি এক্সিকিউট করো। তাহলে এখানটা একটা হল্ট হয়ে গেল না, পজ হয়ে গেল না? তো তখন 101 পর্যন্ত যত কাজ হয়েছে সবকিছু সেভ করবে। সেভ করে তার পরের কোথায় যাওয়ার কথা, 102 নম্বর লোকেশনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করার কথা। সে এই 102 এই জিনিসটাকে সেভ করে রাখবে যে তার অ্যাকচুয়াল কাজ ছিল 102, কিন্তু সে 102 করতে পারে না ইন্টারাপশনের জন্য। সে কি করবে এবার, পিসির মধ্যে সে কাজ শুরু করবে 200তম লোকেশনের কাজ। 200তম লোকেশনের মধ্যে সাপোজ 200 থেকে 210 পর্যন্ত আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন আছে। 200 থেকে শুরু করে 210 পর্যন্ত অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। এইটাকে এক্সিকিউট করার জন্য প্রোগ্রাম কাউন্টারই লাগবে না, পিসি তো লাগবে। পিসির মধ্যে 200 থাকবে, তারপর আবার ইনক্রিমেন্ট করে 201 হবে, 201 এর ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, তারপর 202, এরকম করে 210 পর্যন্ত ইনস্ট্রাকশন একটা একটা করে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর ইন্টারাপশনের সবগুলো কাজ কিন্তু কভার হয়ে গেল। কভার হওয়ার পর ও আবার মেইন ফাংশনটা ব্যাক করবে। মেইন ফাংশনে ব্যাক করে আগে যে পর্যন্ত সেভ করছিল, কতদূর সেভ করছে, 101 পর্যন্ত সেভ করে রাখছে না, 101 পর্যন্ত ওর কাজ কিন্তু কমপ্লিট। ও এবার কি করবে, পিসির মধ্যে 101 থেকে 102 কে সেভ করবে, ঢুকাবে। 102 থেকে আবার সে ওই মেইন ফাংশনটা এক্সিকিউট করা শুরু করে দেবে। মেইন জিনিস হচ্ছে, মেইন ফাংশনের মধ্যে যদি আলাদা কোনো একটা ইন্টারাপ্ট কাজ আসে, ইন্টারাপ্টটা কভার করে সে আবার মেইন ফাংশনে ব্যাক করে মেইন ফাংশনে কাজ করবে। এবার বুঝা গেছে সবার ইন্টারাপশনটা? জি ম্যাডাম। এই ডায়াগ্রাম দিয়ে আপনারা চাইলে বুঝতে পারেন। নর্মাল একটা ইনস্ট্রাকশন হতে হতে একটা ইন্টারাপ্ট, সাপোজ যে কোনো একটা ইন্টারাপ্ট পাচ্ছে, সে কি করবে, আগে এই ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করবে, করার পর আবার মেইন ফাংশনে এসে মেইন ফাংশনের কাজটুকুকে এক্সিকিউট করবে। এইটাই হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে যদি ইন্টারাপ্ট আসে তাহলে সে কিভাবে হ্যান্ডেল করবে। তো আজকে এই পর্যন্তই ক্লাস। আমাদের এখানে কোয়েশ্চেন তো আগেই বললাম কিরকম কিরকম আসবে। মেইনলি এখানে ভন নিউম্যান যে আর্কিটেকচার, এটার উপর কাজ হচ্ছে। এর মধ্যে যে আমরা কেন জেনারেল পারপাস হার্ডওয়্যারকে ইউজ করতেছি, বা হার্ডওয়্যার সিস্টেম আর জেনারেল পারপাস হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্স কি, এটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। প্রোগ্রাম জিনিসটা অ্যাকচুয়ালি কি, ডেফিনেশন কি, এই যে সফটওয়্যারের মধ্যে যে প্রোগ্রামিংটা থাকে এটা কিভাবে আসলে কাজ করে, এটা থাকতে পারে। সেক্ষেত্রে এই ভিউটাও দিতে পারেন, কম্পিউটার কম্পোনেন্ট গুলো নিয়ে যে ভিউটা, এটাও লিখে দিলে সমস্যা নাই এটার ক্ষেত্রে। এরপরে হচ্ছে কম্পিউটার কম্পোনেন্ট গেল, এরপর এই যে ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে ফেচ সাইকেল থাকে, এক্সিকিউশন সাইকেল থাকে, এই দুটো সাইকেল নিয়ে কাজ করার কোয়েশ্চেন থাকতে পারে, যে ফেচ সাইকেল কিভাবে কাজ করে বা এক্সিকিউশন সাইকেল কিভাবে কাজ করে, অথবা ডাইরেক্ট বলতে পারে ইনস্ট্রাকশন সাইকেলই কিভাবে কাজ করে। তখন দুইটা সাইকেল নিয়ে লিখতে হবে, ফেচ সাইকেল নিয়ে লিখতে হবে, এক্সিকিউশন সাইকেল নিয়ে লিখতে হবে। স্টেট ডায়াগ্রাম আঁকতে কোয়েশ্চেন থাকতেই পারে, স্টেট ডায়াগ্রামটা কিভাবে হয়, ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রামটা কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে কাজ করে, বা কোনো একটা যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় স্টেট ডায়াগ্রাম দিয়ে বুঝাও যে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার জন্য কোন স্টেপে কোন কাজটা হওয়ার কথা। আর ইন্টারাপ্টের জন্য তো ডাইরেক্ট কোয়েশ্চেন, যে ইন্টারাপ্ট যদি পায় সেই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন সাইকেলটা কেমন হবে দেখতে। এই যতদূর পড়ায় সেটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে?